গুড আফটারনুন সকলকে। তো আজকে আমরা ইক্লামশিয়া এর পরবর্তী যে পার্ট অর্থাৎ পরের যে ইয়ারের কোশ্চেন ছিল ম্যানেজমেন্ট সম্পর্কে আলোচনা করব। আগের দিন কী পড়েছিলাম, ডায়াগনোসিস অর্থাৎ সিনারিও তুলে দেওয়া ছিল এবং সেই সিনারিওর বেসিসে কি ডায়াগনোসিস হয় সেটা আইডেন্টিফাই করতে হয়েছিল এবং তার সাথে তার পসিবল কী ক্লিনিক্যাল ফিচার থাকে সেগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছিল। যেমন ধরো ক্লিনিক্যাল ফিচারগুলোর মধ্যে কী ছিল, মেনলি যে কনভালশন হয় অর্থাৎ এক্লামশিয়াতে প্রি এক্লামশিয়ার সাথে কনভালশনের হিস্ট্রি থাকে, তাহলে সেই কনভালশন এর যে 4টে স্টেজ ছিল, প্রিমনিটরি স্টেজ, ক্লনিক, টনিক এবং স্টেজ অফ কোমা। এই যে এর মধ্যে মেন যে ফিচারগুলো ছিল কী ছিল, টুইচিং অফ মাসেল, নেক্সট হচ্ছে টাং বাইট, নেক্সট হচ্ছে কনভালশনের যে ফিট অকার্স হবে, পেশেন্ট আনকনসিয়াস হবে, এগুলো তাহলে মেন হচ্ছে ফিড বা কনভালশন হবে। তার জন্য কিছু জেনারেল ম্যানেজমেন্ট আছে, অর্থাৎ ফিড যদি কন্ট্রোল করতে হয় বা প্রিভেন্ট করতে হয় তাহলে তার জন্য দেখো কী জেনারেল ম্যানেজমেন্ট আছে। নাম্বার 1, ধরো যে কোনো কনভালশন পেশেন্ট হলে কী করতে হয়, তাকে সাইড রেল প্রোভাইড করতে হয় এবং কনভালশন এর জন্য কোনো ইনজিউরি যাতে না হয়, তারপরে টাং বাইট যাতে না হয় তাই জন্য মাউথ গ্যাগ প্রোভাইড করে টাং বাইটটাকে প্রিভেন্ট করা হয়। তাহলে এখানেও সেই ধরনের জেনারেল ম্যানেজমেন্টগুলো প্রথমে করে নিতে হবে। যেমন হচ্ছে পেশেন্টকে লেফট ল্যাটেরাল এবং রিকাম্বেন্ট পজিশনে, অর্থাৎ লেফট ল্যাটেরাল পজিশন কখন দেওয়া হয়, যখন এনেমা দিতে হয় তখন হচ্ছে লেফট ল্যাটেরাল পজিশনে, অর্থাৎ একদিকে টার্ন করে এক সাইডে ল্যাটেরাল পজিশনে পেশেন্টকে রাখতে হবে যাতে টাং বাইট প্রিভেন্ট করা যায় বা অ্যাসপিরেশন প্রিভেন্ট করা যায়। 2 নম্বরে বলছে মেনটেন ওরাল এয়ারওয়ে, অর্থাৎ এই যে কোনো অক্সিজেন প্রোভাইড করে বা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম সেগুলোকে ট্র্যাক করে ওরাল এয়ারওয়েটাকে মেনটেন করতে হবে। নাম্বার 3, অক্সিজেন ইনহেলেশন, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ডক্টরের অ্যাডভাইস অনুযায়ী, কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে 10 লিটার পার মিনিটে নন ব্রিদার মাস্কের সাহায্যে অক্সিজেন প্রোভাইড করতে হবে যদি কোনো অক্সিজেন এর ঘাটতি থাকে। তারপরে টু মনিটর অক্সিজেন স্যাচুরেশন বাই পালস অক্সিমিটার দিয়ে সবসময় অক্সিজেন স্যাচুরেশন মেনটেন করতে হবে, কারণ পরের যে পয়েন্টটা দেখো, ভাইটাল সাইনে মনিটর করতে হবে আর ম্যাগনেসিয়াম টক্সিসিটির জন্য, কারণ এই ইক্লামশিয়া পেশেন্টের কনভালশনের সাথে সাথে কিন্তু হাই ব্লাড প্রেশারেরও হিস্ট্রি থাকে। ওই জন্য কী করতে হবে, প্রত্যেক 2 ঘন্টা ইন্টারভ্যালে ভাইটাল সাইন মেনলি বিপি আর হচ্ছে পালস অক্সিমিটারের সাহায্যে পালস আর অক্সিজেন স্যাচুরেশন এগুলো কিন্তু মনিটর করা খুবই প্রয়োজন। এরপরে ফ্লুইডসের কী ফ্লুইডস চালানো যেতে পারে, ক্রিস্টালয়েড ফ্লুইড বা যে কোনো কোলয়েড জাতীয়, যেমন আরএল বা এনএস, এই ক্ষেত্রে কিন্তু অ্যাডমিনিস্টার করা যেতে পারে। এরপর হচ্ছে সাকশন হচ্ছে যে ওরোফ্যারিঞ্জিয়াল সাকশন বা হচ্ছে ন্যাজোফ্যারিঞ্জিয়াল এখানে অতটা অ্যাপ্লিকেবল নাই, ওরোফ্যারিঞ্জিয়াল সাকশন করতে হবে। আর টু প্রিভেন্ট ইনজিউরি করার জন্য কী করতে হবে, সাইড রেল প্রোভাইড করতে হবে। আর এই যে এক্লামশিয়া পেশেন্টকে কিন্তু এক্লামশিয়া রুমে একটা সেটআপে আলাদা থাকে পুরো ইনজিউরি যাতে না হয়। আর ব্লাড অ্যান্ড আদার ইনভেস্টিগেশন করতে হবে যাতে কোনো রকম বিইউএন, ব্লাড ইউরিয়া নাইট্রোজেন বা ব্লাডের যে কম্পোনেন্টগুলো আছে সেগুলোর কোনো রকম অ্যাবনর্মালিটি পাওয়া যায় কিনা সেই সম্বন্ধে হচ্ছে ম্যানেজমেন্ট করতে হবে। এরপরে চলে আসে স্পেসিফিক ম্যানেজমেন্টের মধ্যে প্রথমেই এখানে হচ্ছে ড্রাগ অফ চয়েস আসবে, অর্থাৎ মেডিকেল ম্যানেজমেন্ট আসবে। প্রথম ড্রাগ অফ চয়েস কি, অ্যান্টি কনভালসেন্ট, অর্থাৎ কনভালশন এর হিস্ট্রি বা ফিটস যেটা ঘটে সেটাকে প্রিভেন্ট করার জন্য অ্যান্টি কনভালসেন্ট দেওয়া হবে। এখানে ড্রাগ অফ চয়েস হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট বা MgSO4, যেটাকে ওয়ার্ডে কিন্তু ম্যাক্সাল বলে চেনা যায়। এবার এর মোড অফ অ্যাকশনটা কি, এটা নিউরোমাস্কুলার ট্রান্সমিশনকে ইনহিবিট করে, অর্থাৎ নিউরন এবং মাসেলের মধ্যে যে নিউরোনাল অ্যাক্টিভিটি বা ট্রান্সমিট হবে সেই ট্রান্সমিটটাকে ইনহিবিট করবে, বাধা দেবে। সিডেশন, অর্থাৎ ঘুমেরও কিন্তু বা সিডেটিভ অ্যাকশনও দেখায়। আর পেরিফেরাল ভ্যাসোডাইলেশন, অর্থাৎ পেরিফেরিতে যে ব্লাড ভেসেল আছে সেগুলোকে ডাইলেট করে। আর মেন যে কাজ সেটা হচ্ছে অ্যান্টি কনভালসেন্ট হিসেবে কিন্তু কাজ করছে। এর ডোজ কত, এর কিন্তু
দুটো ডোজ হয়, একটা লোডিং ডোজ আর একটা হচ্ছে মেইনটেনেন্স ডোজ। এই ডোজ দুটো খুবই ইম্পর্টেন্ট। এখানে লোডিং ডোজে দেখো এটা কিভাবে পাবে, 4 গ্রাম 20% সলিউশন আইভি ওভার 3 to 5 মিনিট ফলোড বাই 10 গ্রাম 50% ডিপ আইএম 5 গ্রাম ইন ইচ বাটাক। তাহলে প্রথমে লোডিং ডোজে কী বলছে, এটা একবারই পাবে। প্রথমে হচ্ছে এর দু ধরনের সলিউশন, একটা 20%, একটা 50%। 20% সলিউশনটা কিন্তু মেকআপ করে নিতে হয়, অর্থাৎ 4 গ্রাম একটা অ্যাম্পেলে হচ্ছে 2 ml বা 1 গ্রাম করে থাকে। এবার 4 গ্রাম মানে 8 ml। 8 mlটাকে 20% করতে হবে, অর্থাৎ তার সঙ্গে 12 ml এনএস যোগ করতে হবে, তাহলে কত হবে, 20 ml হবে। ঠিক আছে, ওই 20 mlকে স্লোলি আইভি 3 থেকে 5 মিনিট ধরে দিতে হবে। তারপরে ডিপ আইএমে কিন্তু 10 গ্রাম, অর্থাৎ 10 গ্রাম মানে 20 ml প্রত্যেক বাটাক্সে হচ্ছে ডিপ আইএমে দিতে হবে। কত ml করে দেবে, একটা বাটাক্সে 5 গ্রাম বা 10 ml এরকম করে প্রথমে একটা বাটাক্সে, তারপরে আর একটা বাটাক্সে 5 গ্রাম 10 গ্রাম দিতে হবে। আর যদি আইভিতে দেয় তাহলে তো 4 থেকে 6 গ্রাম স্লো আইভি ওভার 15 to 20 মিনিট, অর্থাৎ 15 থেকে 20 মিনিট ধরে স্লোলি আইভিতে হচ্ছে 4 থেকে 6 গ্রাম দেওয়া হয়। এরপরে এই লোডিং ডোজ পেয়ে যাওয়ার পরে কিন্তু মেনটেনেন্স ডোজ স্টার্ট করতে হবে, অর্থাৎ প্রত্যেক 4 ঘন্টা পর পর অল্টারনেট বাটাকে, হয়তো প্রথমে একটা বাটাক্সে দিল 5 গ্রাম, তারপরে পরবর্তী 4 ঘন্টা পরে আবার পরের বাটাক্সে কিন্তু এই 4 গ্রাম 5 গ্রাম হচ্ছে 50% যেটা, এটা তৈরি করতে হয় না। এটা হচ্ছে একটা অ্যাম্পেল যে 5টা অ্যাম্পেলে ড্র করে নিয়েই কিন্তু দিয়ে দেওয়া যেতে পারে। আর আইভিতে কত দেবে, 1 to 2 গ্রাম পার আওয়ার আইভি ইনফিউশন। আর এবার হচ্ছে এই যে ম্যাগনেসিয়াম সালফেট, এটার কিন্তু বিভিন্ন কন্ট্রাইন্ডিকেশন থাকে, হার্টের প্রবলেম থাকলে, রেনাল প্রবলেম থাকলে দেওয়া যাবে না। আর এই ম্যাগনেসিয়াম সালফেট রেজিমেন দেওয়ার পরে কিন্তু ম্যাগনেসিয়াম টক্সিসিটি হচ্ছে কি না সেটা কিন্তু লক্ষ্য করতে হবে। আর ইনজেকশনটা রিপিট করতে হবে কখন না, যদি কোনো রকম নি জার্ক প্রেজেন্ট না থাকে, অর্থাৎ নি জার্ক রিফ্লেক্স যদি প্রেজেন্ট থাকে, তবে কিন্তু ইনজেকশনটা যে 4 আওয়ার অন্তর 6বার হচ্ছে, অর্থাৎ 24 ঘন্টায় 6বার হয়। এই 6বার মেনটেনেন্স ডোজ পাওয়ার পরেও যদি কনভালশন না কমে, তাহলে নি জার্ক রিফ্লেক্স যদি আবার প্রেজেন্ট থাকে, অর্থাৎ যে হচ্ছে নি হাতুড়িগুলো যেগুলো হয় সেগুলো দিয়ে নিতে প্লেস করতে হবে বা টোকা মারতে হবে। তারপরে যদি নি জার্ক রিফ্লেক্স প্রেজেন্ট পাওয়া যায়, তাহলে আবার এই মানে একই মেনটেনেন্স ডোজে ইনজেকশন স্টার্ট করতে হবে। আর ইউরিন আউটপুট যদি 30 ml পার আওয়ারের বেশি হয় বা রেসপিরেশন রেট যদি 12 ব্রিথস পার মিনিটের বেশি হয়, তাহলে কিন্তু আবার ইনজেকশনগুলো স্টার্ট করতে হবে। আর যেটা বললাম, ম্যাগনেসিয়াম টক্সিসিটি দেখতে হবে। ম্যাগনেসিয়াম টক্সিসিটি কীভাবে বোঝা যাবে, দেখো ম্যাগনেসিয়াম টক্সিসিটির এখানে 30 ml লস অফ ডিপ টেন্ডন রিফ্লেক্স, অর্থাৎ ডিপ টেন্ডন রিফ্লেক্স কিন্তু পেশেন্টের ক্ষেত্রে পাওয়া যাবে না। রেসপিরেশন রেট কমে যাবে, ইউরিন আউটপুট নর্মালের থেকে 30 ml পার আওয়ারের থেকে কম হবে, অর্থাৎ অলিগুরিয়া কন্ডিশন হবে। আর চেস্ট পেন হবে, তার সঙ্গে হার্ট ব্লক, আর অক্সিজেন স্যাচুরেশন 95%-এর আরও নিচে নেমে যাবে। এইগুলো যদি থাকে তাহলে বুঝতে হবে ম্যাগনেসিয়াম টক্সিসিটি হচ্ছে। তখন ম্যাগনেসিয়াম টক্সিসিটিকে প্রিভেন্ট করার জন্য বা সেটাকে কন্ট্রোল করার জন্য তার অ্যান্টিডট হিসেবে ক্যালসিয়াম গ্লুকোনেট আইভিতে দেওয়া হয়। ক্যালসিয়াম গ্লুকোনেট কত গ্রাম দেওয়া হয়, এটা 1 গ্রাম। 1 গ্রাম স্লোলি আইভিতে দেওয়া হয়। এটা কিন্তু তাহলে ওই যে এক্লাম্পসিয়া রুম, সেখানে ছড়ার সঙ্গে সঙ্গে কিন্তু রেডি রাখতে হবে অ্যাজ এ এমার্জেন্সি ড্রাগ। এবার দেখো 2 নম্বরে অ্যান্টি হাইপারটেনসিভ, অর্থাৎ কনভালশন প্রিভেন্ট হলো। এবার পেশেন্টের হাই বিপি থাকলে বিপি কন্ট্রোল করতে হবে, তাহলে তাই জন্য অ্যান্টি হাইপারটেনসিভ দিতে হবে। অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবে এটা কখন দেবে, যদি ব্লাড প্রেশার 160/110 mmHg এর ওপরে চলে যায় বা তার আশেপাশেই যদি থাকে, তাহলে তখন অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ প্রোভাইড করা হয়। এক্সাম্পল হিসেবে দেখো ল্যাবেটেলল 20 mg, এটা ল্যাবেটেললটা অ্যাজ পার ওরালও দেওয়া হতে পারে, পিও দেওয়া হতে পারে, বা হচ্ছে ইনজেকশন ফর্মে আইএমএও দেওয়া যেতে পারে। এবার রিপিট ডোজ মে বি নিডেড আফটার অ্যান ইন্টারভাল অফ 10 মিনিটস, অর্থাৎ একবার দেওয়ার পরে তারপরে আবার 10 মিনিটস পরে যদি হাইপার টেনশন না কমে, তাহলে কিন্তু এটা আবার রিপিট করতে হবে। আর হাইড্রাজালিনকেও কিন্তু অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবে ব্যবহার করা হয়। এটা 5 or 10 mg দেওয়া হয় আইভি অল্টারনেটলি 20 মিনিটসে।
এরপরে ডাইউরেটিক্স আসছে। ডাইউরেটিক্স কেন দেওয়া হবে না, পালমোনারি ইডিমা থাকে বলে, তাই জন্য প্রিভেন্ট করার জন্য ডাইউরেটিক্স দেওয়া হয়। ডাইউরেটিক্স হিসেবে ফুরোসেমাইড বা হচ্ছে ল্যাসিক্স দেওয়া হয়। কত ডোজে, আইভি ইনফিউশনে দেওয়া হয় 20 থেকে 40 mg, যাতে পালমোনারি ইডিমা প্রিভেন্ট করা যায়। আর আদার যে ড্রাগস তার মধ্যে কী কী থাকছে, লাইটিক ককটেল। লাইটিক ককটেল কিন্তু সিডেশনের কাজ করে। সেখানে কী কী দেওয়া হয়, ক্লোরপ্রোমাজিন, পেথিডিন আর হচ্ছে প্রোমেথাজিন। সিডেটিভ হিসেবে কী দেয়, মরফিন 10 থেকে 20 mg IM, ডায়াজেপাম 10 mg IV ওভার 4 মিনিট। আর ফেনিটয়েন কী হিসেবে কাজ করে, অ্যান্টি কনভালসেন্ট হিসেবে কাজ করে বা অ্যান্টি এপিলেপটিক ড্রাগ, যেটা কত ডোজে দেওয়া হয়, 18 গ্রাম পার কেজি বডি ওয়েটে স্লোলি আইভিতে দেওয়া হয়। সব কিছু কিন্তু এখানে মেনলি আইভি ড্রাগই দেওয়া হচ্ছে। সোডিয়াম থায়োপেন্টন কিসের জন্য দেওয়া হয় না, এটা স্টেটাস এক্লামটিকাস যদি থাকে, অর্থাৎ কনভালশন যদি কন্টিনিউয়াসলি হয়েই চলে, তাহলে সেই কন্ডিশনকে স্টেটাস এক্লামটিকাস বলা হয়। তো সেটার ক্ষেত্রে সোডিয়াম থায়োপেন্টন দিতে হয় 0.5 গ্রাম, ডিজলভ করতে হয় 20 ml অফ 5% ডেক্সট্রোজ অর্থাৎ D5। 0.5 গ্রাম সোডিয়াম থায়োপেন্টনকে 20 ml D5-এ হচ্ছে কী করতে হবে, ডিজলভ করতে হবে, তারপরে সেটা স্লোলি আইভিতে দিতে হবে। আর মাসেল রিল্যাক্সেন্ট হিসেবে কি ব্যবহার করা হয়, এটাকে কোনো ড্রাগ অফ চয়েস নেই, কিন্তু এটা হচ্ছে প্রায়র টু প্রসিজিওরে দিতে হবে, যেটা কি করবে, কনভালশনটাকে ট্রিগার করতে পারে। আর এই মাসেল রিল্যাক্টেন্স হিসেবে কিন্তু ডাইউরেটিক্স বা হচ্ছে আদার ড্রাগ ইউজ করা যেতে পারে। আর ম্যানেজমেন্ট ডিউরিং ফিট, এবার ফিটের সময় ম্যানেজমেন্ট করতে হবে ইন দ্য প্রিমনিটরি স্টেজ। প্রিমনিটরি স্টেজ বলতে পেশেন্ট যখন আনকনসিয়াস থাকছে, তারপরে তার টুইচিং অফ ফেস, টাং আর হচ্ছে যে মাউথের যে মাসেল থাকছে সেগুলো যদি টুইচিং হয়, তখন প্রিমনিটরি স্টেজে থাকে, তাহলে তখন কি প্রোভাইড করতে হবে, মাউথ গ্যাগ, যেটা একটু আগেই বললাম, মাউথ গ্যাগ রাখতে হবে যাতে টাং বাইটটা না হয়। আর শুড বি রিমুভড আফটার ক্লনিক ফেজ ইজ ওভার, অর্থাৎ প্রিমনিটরি ফেজের পরে যে ক্লনিক ফেজ আসবে, যেটা হচ্ছে কতক্ষণ থাকে, 30 মিনিট 30 সেকেন্ড আর 1 মিনিট থাকে, তখনই কিন্তু এটা আবার রিমুভ করে দিতে হবে। আর দ্য এয়ার প্যাসেজ ইজ টু বি ক্লিয়ারড অফ দ্য মিউকাস উইথ এ মিউকাস সাকার। মিউকাস সাকার দিয়ে এয়ার প্যাসেজটাকে ক্লিয়ার করতে হবে। আর হচ্ছে দ্য পেশেন্টস হেড ইজ টু বি টার্নড টু ওয়ান সাইড অ্যান্ড দ্য পিলো ইজ টেকেন অফ, অর্থাৎ হেডটাকে এক সাইডে টার্ন করতে হবে, কেননা টাং বাইট যাতে না হয়, আর সাথে সাথে কোনো রকম সিক্রেশন বা অ্যাসপিরেট যদি করে সেটা কিন্তু বেরিয়ে যাবে। আর অক্সিজেন ইজ গিভেন আনটিল সাইনোসিস ডিসঅ্যাপিয়ার, অর্থাৎ এখানে পেরিফেরাল বা সেন্ট্রাল সাইনোসিস হতে পারে। সেন্ট্রাল সাইনোসিস কী করে বোঝা যায়, টাং, তারপর হচ্ছে যে মাউথ, টাং, নেল, এগুলোতে কিন্তু ব্লুইশ কালার হবে, তাহলে এইগুলো যতক্ষণ না ডিসঅ্যাপিয়ার হবে ততক্ষণ অক্সিজেন স্যাচুরেশন করতে হবে। আর অবস্টেট্রিক মেজারমেন্টের মধ্যে দ্য পলিসি ইজ দ্যাট দেয়ার ইজ নো কনজারভেটিভ ট্রিটমেন্ট, কোনো কনজারভেটিভ ট্রিটমেন্ট নেই ইন এক্লামশিয়া অ্যান্ড দ্য পেশেন্ট শুড বি ডেলিভার্ড বাট কনভালশন শুড বি কন্ট্রোল ফার্স্ট। আর ইফ ফিটস আর নট কন্ট্রোলড উইথ অ্যান্টি কনভালসেন্ট, যদি অ্যান্টি কনভালসেন্ট দিয়ে ফিট না কমে 6 থেকে 8 ঘন্টার মধ্যে, তাহলে কি করতে হবে, টার্মিনেশন অফ প্রেগনেন্সি শুড বি ডান, তাহলে হচ্ছে টার্মিনেশন অফ প্রেগনেন্সি হচ্ছে করতে হবে। লো রাপচার অফ দ্য মেমব্রেন ইজ ডান। অক্সিটোসিন ইনফিউশন কত দিতে হবে, অক্সিটোসিন ইনফিউশন মে বি অ্যাডেড, ঠিক আছে, অক্সিটোসিন ইনফিউশন হিসেবে দিতে হবে। আর ইউটারাস রেসপন্স ওয়েল টু অক্সিটোসিন ইন সাচ কেসেস ইন প্রেজেন্স অফ আনফেভারেবল ফ্যাক্টর সিজারিয়ান ডেলিভারি ডান। তাহলে অক্সিটোসিন দিয়ে, তারপর হচ্ছে অ্যান্টিকনভালসেন্ট দিয়ে যদি না কন্ট্রোল করা যায়, তাহলে সেই কেসে কী করতে হবে, আনফেভারেবল ফ্যাক্টর হিসেবে কিন্তু সিজারিয়ান ডেলিভারি করতে হবে। তাহলে এই গেল আজকের ম্যানেজমেন্ট অফ এক্লামশিয়া। কিছু অবস্টেট্রিক্যাল ম্যানেজমেন্ট থাকছে, মেডিকেল ম্যানেজমেন্ট থাকছে, আর কিছু জেনারেল ম্যানেজমেন্ট থাকছে। মেনলি হচ্ছে কনভালশনটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে যাতে স্টেটাস এক্লামটিকাস বা পেশেন্ট কোমাটো স্টেজে না চলে যায়। তাহলে আজকে এই পর্যন্তই, এর পরবর্তী ভিডিওয় আবার নতুন কোনো টপিক নিয়ে আলোচনা হবে। তোমরা বুঝতে না পারলে কমেন্ট করবে।